আজকের ক্লাসটিতে পার্টিসিপেট করার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার স্বাগত জানাই। তো তোমরা সকলে দেখছো তোমাদেরই সকলের প্রিয় ইউটিউব চ্যানেল সংস্কৃত উইথ অনুজিৎ। আজ আমাদের আলোচনার বিষয় তোমরা বুঝতে পেরেছো। তোমরা যারা ক্লাস 12-এর 4th সেমিস্টারের স্টুডেন্টস রয়েছো এবং যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ এই ক্লাসের মাধ্যমে আমি কিন্তু তোমাদের যে হাঁসবিদ্য কথা যে গল্পটি রয়েছে ক্লাস 12-এর 4th সেমিস্টারের, সেটিতে কিন্তু আজ আমরা তোমাদের জন্য যে আগের ভিডিওতে বা আগের ক্লাসে তোমাদের যে রচনাধর্মী প্রশ্নগুলো বলেছিলাম, সেই রচনাধর্মী প্রশ্নের কিছু কিছু অ্যান্সারও বলেছিলাম। সেই অ্যান্সারগুলোর মধ্যে কিছু অ্যান্সার তোমাদের বাকি ছিল। সেই বাকি অ্যান্সারগুলো কিন্তু আজ এই ক্লাসের মাধ্যমে আমি পুরোটি কমপ্লিট করতে চলেছি। তো যারা এখনো পর্যন্ত সেই আগের ভিডিওটি দেখে উঠতে পারেনি তারা কিন্তু এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে কিন্তু সেই ভিডিওটি পেয়ে যাবে, তারা সেখানে থেকে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো মূল বিষয়ে যাওয়ার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা কিন্তু একটি করে শেয়ার করতে ভুলো না। এবং দেখছি তোমরা অনেকেই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছো, কিন্তু অনেকে সাবস্ক্রাইব না করে ভিডিওটি দেখে বা ক্লাসটি অ্যাটেন্ড করে চলে যাচ্ছ। তো তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা কিন্তু সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। কারণ আমি তোমাদের জন্য যে ক্লাসগুলি প্রোভাইড করি সেগুলো কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকো। তো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটির সঙ্গে সংযুক্ত থেকো, যাতে পরবর্তীকালে কোনো রকম আপডেট তোমরা মিস না করো। তো চলো দেরি না করে আমরা সরাসরি রচনাধর্মী এই কোশ্চেনটা দেখো, চতুর্থ চোরের চরিত্রের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো কিভাবে অ্যান্সার লিখবে? কবি বিদ্যাপতির লেখা পরিহাসপূর্ণ হালকা ভঙ্গির একটি গল্প হলো হাঁসবিদ্য কথা। গল্পটিতে তিনি এক চোরের আত্মরক্ষার অভিনব কৌশলের কাহিনী শুনিয়েছেন। কাঞ্চিতে এক ধনী গৃহে চুরি করতে গিয়ে 4 জন চোর ধরা পড়ে যায়। রাজার আদেশে একে একে 3 জন চোরকে হত্যা করা হয়। সেই সঙ্গে চতুর্থ চোর আত্মরক্ষার জন্য মরিয়া হয়ে এক অভিনব কৌশল অবলম্বন করে এবং তাতে সে সফল হয়। সেই কৌশল অবলম্বনের মধ্য দিয়েই চোরটির চরিত্রের কয়েকটি বৈশিষ্ট্য প্রকাশিত হয়। প্রথমত, চতুর্থ চোর ছিল বুদ্ধিমান। সে অলিক সোনা চাষের কথা বলে যেমন রাজাকে কৌতূহলী করে তুলেছিল, তেমন চোর নয় এমন একজন বহনকারী চেয়ে রাজা সমেত সকলকে ফাঁদে ফেলে দিয়েছিল। রাজা থেকে মন্ত্রী, মন্ত্রী থেকে বিচারক, সকলেই যে চোর এটা সে প্রমাণ করে দিয়েছিল। দ্বিতীয়ত কি বলছে? চতুর্থ চোরের শাস্ত্র বুদ্ধিও ছিল প্রশংসনীয়। চরম বিপদে সেই অভিজ্ঞতালব্ধ শাস্ত্রের নির্দেশ পালন করাই যে একমাত্র পথ সেটি তার ভালো মতোই জানা ছিল। তাই সে ভেবেছে মৃত্যু আসন্ন হলেও প্রাণ রক্ষার উপায় ভাবতে হবে। উপায় সফল হলে রক্ষা পাওয়া যায়, আর নিষ্ফল হলে মৃত্যুর চেয়ে বিশেষ কিছু বা বেশি কিছু হবে না। তৃতীয়ত, হাস্যরস সৃষ্টিতে চতুর্থ চোরের দক্ষতা ছিল অসাধারণ। এক ধনী গৃহে চুরি করতে গিয়ে সে ধরা পড়েছে। সে চোর, কিন্তু যে বাবার পয়সা চুরি করেছে, যে মায়ের মিষ্টি চুরি করেছে, তারাও তো চোর। তাহলে শুধু চৌর্যবৃত্তিধারী চোরের শাস্তি হবে কেন? হলে এদের সকলেরই হওয়া উচিত। এইভাবে সে সকলকে চোর প্রতিপন্ন করে রাজার আদেশের পক্ষপাতিত্ব আবিষ্কার করে রাজা ও সভাসদ সকলকেই হেসে উঠতে বাধ্য করে। তো চতুর্থত কি বলছে দেখো, চতুর্থ চোর চরম বিপদেও ছিল ধৈর্যশীল ও কার্য সিদ্ধিতে স্থির সংকল্প। অধৈর্য হয়ে সে যদি আত্মরক্ষার উপায় নিয়ে না ভাবত, তাহলে অন্য 3 জন চোরের মতো তার মৃত্যুও অবধারিত ছিল। নেক্সট দেখো, পঞ্চমত, চোরের সাহস ছিল অপরিসীম। মিথ্যা কৌশল রচনা করে রাজা ও সভাসদদের সঙ্গে সরাসরি কথা বলার মধ্য দিয়ে সাহসের সঙ্গে সঙ্গে চোরের উপস্থিত বুদ্ধি ও স্বপ্রতিভতারও পরিচয় পাওয়া যায়। এরই পরিণামে সে বিদূষক হিসেবে রাজসভায় স্থান পায়। তারপর দেখো নেক্সট কোশ্চেনটা যেটা আলোচনা করেছিলাম, ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য, বক্তা কশ্চিৎ দিয়তাম। কে কখন কার উদ্দেশ্যে যুক্তি করেছেন
বক্তা কি বপ্তা পেয়েছিলেন? বক্তা মানে বপনকারী, যে সোনার চাষ করতে জানে। মৈথিলী কোকিল, বিদ্যাপতিকে কিন্তু মৈথিলী কোকিল নামে আখ্যা দেওয়া হয়েছিল। ঠিক আছে, মৈথিলী কোকিল কবি বিদ্যাপতির একটি হাস্যরসাত্মক কৌতুকপূর্ণ গল্প হলো হাঁসবিদ্য কথা। এই গল্পটিতে তিনি এক চতুর চোরের কাহিনী লিপিবদ্ধ করেছেন। কাঞ্চিতে এক ধনী গৃহে চুরি করতে গিয়ে 4 জন চোর প্রহরীদের হাতে ধরা পড়ে যায়। তাদের রাজার কাছে আনা হলে রাজা তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। সেই আদেশ অনুসারে একে একে 3 জন চোরকে হত্যা করা হয়, কিন্তু চতুর্থ চোর ছিল বুদ্ধিমান। সে প্রাণ রক্ষার জন্য এক কৌশল অবলম্বন করে। সে রাজাকে বলে যে সে সোনার চাষ করতে জানে। কৌতূহলী রাজা তাকে সোনা চাষের অনুমতি দেন। চোর রাজ অন্তপুরের গোপন স্থানে জমি পরিষ্কার করে বপনের ক্ষেত্র তৈরি করে আর সোনা পুড়িয়ে তৈরি করে সর্ষের দানার মতো ছোট ছোট স্বর্ণবীজ তৈরি করেছিল। বীজ বপন করার মুহূর্তে চতুর্থ চোর রাজার উদ্দেশ্যে আলোচ্য উক্তিটি করেছিল। মানে এটার অ্যান্সার হলো প্রথমেরটা, কে কখন কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন। এবার নেক্সট দেখো যে অ্যান্সারটা রয়েছে, সেটা বক্তা কি বপ্তা পেয়েছিলেন। তো দেখো কি বলছে, বক্তা অর্থাৎ চতুর্থ চোর উপযুক্ত বপনকারী পায়নি। তার কথা অনুযায়ী কোনো চোরের স্বর্ণবীজ বপনে অধিকার নেই, তাই সে নিজে চোর হয়ে স্বর্ণবীজ বপন করতে পারেনি। রাজাও বপন করার অধিকারী নন, কারণ তিনি শৈশবে কোনো এক সময় বৈতালিকদের দান করার জন্য তাঁর বাবার টাকা পয়সা চুরি করেছিলেন। মন্ত্রীরা রাজকর্মচারী, রাজার অনুগামী মাত্র। রাজা যদি কোনোভাবে চোর হন, তাহলে রাজকর্মচারীদের পক্ষেও চোর হওয়ার সম্ভাবনা খুব বেশি। সুতরাং মন্ত্রীরাও বপন করার অধিকারী নন। শেষে বিচারপতিও স্বর্ণবীজ বপন করার অযোগ্য সাব্যস্ত হলেন, কারণ তিনিও ছেলেবেলায় মার মিষ্টি চুরি করেছিলেন। তাই শেষ পর্যন্ত স্বর্ণবীজ বপনের জন্য বক্তা কোনো বক্তা পায়নি। তারপর দেখো আমরা নেক্সট কোশ্চেনের অ্যান্সারের দিকে এগিয়ে যাব। তো নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, প্রত্যয়াতি ইয়ম দ্বারা প্রতিকার পর নরহা, উক্তিটি কার? এটা কিন্তু ভেঙে ভেঙে কোশ্চেন আছে। এই উক্তি অনুযায়ী তিনি কিভাবে জমদার থেকে ফিরে আসতে সমর্থ হয়েছিলেন। অথবা দিয়ে দেখো এই কোশ্চেনটারই অ্যান্সার একই হবে, একটু ঘুরিয়ে দিতে পারে। চতুর্থ চোর এই নীতিবাক্যটিকে কিভাবে নিজের জীবনে কার্যকরী করেছিল তা ব্যাখ্যা করো। দেখো প্রথমে কি বলছে, প্রত্যয়াতি ইয়ম দ্বারা প্রতিকার করো নরহ, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে চতুর্থ চোরের। এবারে অ্যান্সার বলবো এটা, এই উক্তি অনুযায়ী তিনি কিভাবে জমদার থেকে ফিরে আসতে সমর্থ হয়েছিলেন, বা অথবা চতুর্থ চোর এই নীতিবাক্যটিকে কিভাবে নিজের জীবনে কার্যকরী করেছিল তা ব্যাখ্যা করো। কবি বিদ্যাপতির লেখনী থেকে যেমন রাধাকৃষ্ণের লীলা বিষয়ক পদাবলী রচিত হয়েছিল, তেমনি পরিহাসপূর্ণ হালকা চালের গল্পেরও সৃষ্টি হয়েছিল। সেই রকমই একটি গল্প হলো হাঁসবিদ্য কথা। গল্পের 4টি চোরের মধ্যে চতুর্থ চোর আত্মরক্ষার তাগিদে সচেষ্ট হয়েছিল বলেই পরিণামে মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছিল। কাঞ্চিতে এক ধনী গৃহে চুরি করার সময় 4 চোর সিধের মুখে পাহারাদারদের হাতে ধরা পড়ে এবং তাদের রাজার কাছে নিয়ে যাওয়া হয়। রাজার আদেশে ঘাতকেরা 3 জন চোরকে শুলে চড়িয়ে মেরে ফেলে। তখন চতুর্থ চোর চিন্তা করে যে যদি মানুষ প্রতিকার চিন্তা করে তাহলে মৃত্যুর মুখ থেকেও ফিরে আসতে পারে। মানে বাঁচার উপায় যদি মানুষ চিন্তা করে তাহলে মৃত্যুর মুখ থেকেও ফিরে আসা যায়। বিপদে হতবুদ্ধি ও নিশ্চেষ্ট মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায়। বাঁচতে হলে তার জন্য চাই বাঁচার তাগিদ। এই ছিল চতুর্থ চোরের প্রথম সংকল্প। তাই সে ঘাতকদের জানালো যে সে এক মহাবিদ্যার অধিকারী, যাতে সেই বিদ্যাটি পৃথিবী থেকে একেবারে লোপ না পায়, সেজন্য সে রাজাকে সেই বিদ্যা দান করে তারপর মরতে চায়। তাকে রাজার কাছে আনা হলে সে বলে সে স্বর্ণ চাষের বা সোনা চাষের বিদ্যা জানে। এই অদ্ভুত বিদ্যার কথা শুনে রাজা অত্যন্ত কৌতূহলী হয়ে তাকে সোনা চাষের অনুমতি দিলেন। রাজার অনুমতি নিয়ে চোর সোনা চাষের প্রস্তুতি শেষ করে রাজার কাছে এমন একজন বহনকারী চাইল যে কখনো কোনো কিছু চুরি করেনি। স্বয়ং রাজা, অমাত্যবর্গ, বিচারক কেউই চোর যে লিপ্ত নয় বলে দেখা গেল না। রাজা বাবার অর্থ চুরি করেছিলেন, অমাত্যবর্গের
চোর না হওয়ার সম্ভাবনা খুবই কম। বিচারক শৈশবে মায়ের মিষ্টি চুরি করেছিলেন, তাহলে কেবল চতুর্থ চোরের মৃত্যুদণ্ড হবে কেন? রাজার আদেশে পক্ষপাত কেন? এই কথায় গোটা রাজসভায় হাসির ঢেউ উঠল। রাজা চোরটির মৃত্যুদণ্ড মকুব করে দিলেন এবং বিদূষক রূপে তাকে নিজের রাজসভায় স্থান দিলেন। চতুর্থ চোর যদি আসন্ন মৃত্যুর হাত থেকে বাঁচতে উদ্যোগী না হতো, তাহলে সে তার অন্য 3 বন্ধুর মতোই মারা যেত। কিন্তু বুদ্ধি, ধৈর্য ও সাহস অবলম্বন করে যথাসময়ে প্রতিকার পরায়ণ হওয়ার জন্য সে মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পেরেছিল। তো আজকের মতো এখানেই তোমাদের এই ক্লাসটি সমাপ্ত হলো। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।